আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমরা জানি এই করোনাকালীন সময়ে আমরা ঘরে থাকতে থাকতে আমাদের মাঝে একটি একঘেয়েমি ভাব চলে আসছে। তবু আমাদেরকে যথাসম্ভব ঘরে থাকতে হবে এবং সুস্থ থাকতে হবে, কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল। আমরা প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হব না। যদিও বের হই, আমরা অবশ্যই সরকারের বিধিনিষেধ মেনে চলতে চেষ্টা করব। তোমাদের সাথে অনেকদিন যাবৎ দেখা সাক্ষাৎ নেই, আমাদেরও তোমাদেরকে দেখতে ইচ্ছে করে, কিন্তু কি আর করা, আমাদেরকে পরিবেশ পরিস্থিতি মেনে চলতে হবে। তোমাদের সাথে আমাদের অনলাইন ভিত্তিক ক্লাস শুরু হলো। আমি চেষ্টা করব তোমাদেরকে এই অনলাইন ভিত্তিক ক্লাসে যতটুকু পারি তোমাদেরকে বুঝিয়ে দিতে। তোমরাও তোমাদের এই অনলাইন ক্লাসে সর্বদা থাকতে চেষ্টা করবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদেরকে গত ক্লাসে একতরফা দাখিলা পদ্ধতি কি বুঝিয়েছিলাম এবং তোমাদেরকে আমি 2টি ছক দিয়েছিলাম বাড়িতে পড়ার জন্য। আমি আশা করব অবশ্যই তোমরা 2টি ছক ভালোভাবে দেখেছো এবং আয়ত্ত করে নিয়েছো, কারণ আমরা যদি এই 2টি ছক অনুসরণ না করো তাহলে আমরা অঙ্ক করতে তোমাদেরকে বোঝাতে পারবো না। আমরা আজকে একতরফা দাখিলা পদ্ধতির একটি সমস্যা সমাধান করব। সবাই খাতা কলম নিয়ে টেবিলে বসে পড়ো, মনোযোগ সহকারে একটু সমাধান করার চেষ্টা করব। আমি তোমাদেরকে বলবো, যদি ওই 2টি ছক ভালোভাবে যারা পড়েছ তোমরা অঙ্ক বুঝতে সমস্যা হবে না। দেখো, আমি তোমাদেরকে ব্ল্যাকবোর্ডে একটি সমাধান লিখেছি। কি লিখেছি তোমরা একটু চেষ্টা করবে। বিবরণ 1 জানুয়ারি 2011, 31 ডিসেম্বর 2011। 1 জানুয়ারি 2011 হলো প্রারম্ভিক সাল, আর 31 ডিসেম্বর 2011 হলো সমাপনী সাল। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, দেখো আমাদের একটা অঙ্ক বোর্ডে দেওয়া হয়েছে। নগদ তহবিল প্রারম্ভিকে 1750 এবং সমাপনী সালে 2900 টাকা, ব্যাংক জমা 2120 টাকা এবং 4170 টাকা। পাওনাদার প্রারম্ভিকে আছে, সমাপনীতে আছে। দেনাদার আসবাবপত্র, মজুদ পণ্য সুন্দরভাবে দেওয়া আছে। নিচে কতগুলো তোমাদেরকে সমন্বয় দেওয়া আছে। দেখো, বছরে তিনি কারবার প্রতিষ্ঠান হতে ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজনে 5000 টাকা নগদ উত্তোলন করেন। বছরের শেষের দিকে তিনি 8000 টাকা অতিরিক্ত মূলধন হিসেবে কারবারে সরবরাহ করেন। এখন দেখো, আমাদেরকে করণীয় দেওয়া আছে, আমাদেরকে কি সমাধান করতে হবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ক নম্বর দেওয়া আছে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করো। আমরা গত ক্লাসে তোমাদেরকে প্রারম্ভিক এবং সমাপনী মূলধন কিভাবে নির্ণয় করতে হবে আমি তোমাদেরকে ছক আকারে দিয়েছিলাম। খ নম্বর আমাদের বলছে লাভ লোকসান বিবরণী। আমাদেরকে লাভ লোকসান বিবরণী তৈরি করতে হবে।
এটিও আমি তোমাদেরকে গত ক্লাসে কিভাবে লাভ লোকসান বিবরণী তৈরি করতে হবে আমি তোমাদেরকে দিয়েছিলাম, যে লাভ লোকসান বিবরণীর মধ্যে আমরা কারবার প্রতিষ্ঠানের নিট লাভ অথবা নিট ক্ষতি বের করতে হয়। তোমরা অবশ্যই পারবে যদি সবকে অনুসরণ করে থাকো। গ নম্বরে আমাদেরকে বলছে বৈশ্বিক বিবৃতি তৈরি করো। এই বৈশ্বিক বিবৃতিও আমি তোমাদেরকে গত ক্লাসে দিয়েছিলাম শখ অনুসারে। আজকে আমরা এই অঙ্কটি সমাধান করতে চেষ্টা করব। তোমরাও যদি সমাধান করতে কোনো সমস্যা হয় আমাকে স্মরণ করবে, আমি তোমাদেরকে যথাসম্ভব বুঝিয়ে দিতে চেষ্টা করব। আজকে আসো আমরা এই সমাধানটি কিভাবে করব একটু দেখে নিই। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা অবশ্যই অঙ্কটি খাতায় উঠিয়ে নিয়েছো। তোমরা একটি কথা মনে রাখবে যে হিসাব বিজ্ঞান এমন একটি বিষয় যে আমরা যদি প্রতিনিয়ত অঙ্ক প্র্যাকটিস করি তাহলে হিসাব বিজ্ঞান অঙ্ক আমরা ভালো পারব। আর যদি মনে করো যে হিসাব বিজ্ঞান অঙ্ক করে আবার বহুদিন পর আমরা প্র্যাকটিস করব তাহলে কখনোই ভালো করতে পারবে না। তাহলে তোমরা অবশ্যই নিয়মিত অঙ্ক বাড়িতে বসে প্র্যাকটিস করবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, আমরা তোমাদেরকে আজকে একটি সমাধান করাবো একতরফা দাখিলা পদ্ধতির। তাহলে একতরফা দাখিলা পদ্ধতির আমাদের ক নম্বরে বলা হয়েছিল প্রারম্ভিক এবং সমাপনী মূল্য নির্ণয়। আমরা তোমাদের বিগত ক্লাসে প্রারম্ভিক এবং সমাপনী মূল্য নির্ণয় কিভাবে করব আমি তোমাদেরকে সহজ আকারে বুঝিয়েছিলাম। আমি আশা করব তোমরা অবশ্যই সবটি অনুসরণ করেছ। যারা অনুসরণ করেছ তাদের এই অঙ্কটি সমাধান করতে সমস্যা হওয়ার কথা নয়, তবু আমি তোমাদেরকে এই অঙ্কটি সমাধান করে দিচ্ছি। তোমরা মনোযোগ সহকারে একটু খেয়াল করবে। তাহলে আসা যাক আমরা কিভাবে অঙ্কটি সমাধান করব। তাহলে কোন নম্বরে আছে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়। তাহলে প্রারম্ভিক এবং সমাপনী মূলধন নির্ণয় করতে গেলে আমাদের প্রারম্ভিক সম্পদ থেকে যদি প্রারম্ভিক দায় বাদ দেওয়া হয় তাহলে বের হবে প্রারম্ভিক মূলধন, আর সমাপনী সম্পদ থেকে যদি সমাপনী দায় বাদ দেওয়া হয় তাহলে বের হবে সমাপনী মূলধন। অবশ্যই বুঝতে পারছো প্রিয় ছাত্রছাত্রী। তাহলে আমরা এখন অঙ্কে আসি। দেখো আমাদের প্রারম্ভিক সম্পদ আছে নগদ তহবিল 1750 টাকা এবং সমাপনীতে 2900 টাকা, ব্যাংক জমা 2120 টাকা এবং সমাপনীতে 4170 টাকা। এভাবে আমাদের দেনাদার, আসবাবপত্র এবং মজুদ পণ্য দেওয়া আছে সম্পদ। এবং আমাদের দায় দিকে কি দেওয়া আছে যে পাওনা দান দেওয়া আছে 15,000 টাকা এবং সমাপনীতে দেওয়া আছে 19,000 টাকা। তাহলে আমরা যদি প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দেওয়া হয় তাহলে বের হবে প্রারম্ভিক মূলধন, আর সমাপনী সম্পদ থেকে যদি সমাপনীর দায় বাদ দেওয়া হয় তাহলে বের হবে সমাপনী মূলধন। তাহলে দেখো সমাপনী সম্পদ আমাদের আছে 70,070 টাকা, আর আমাদের সমাপনী সম্পদ আছে 19,000 টাকা। তাহলে আমরা 70,070 টাকা থেকে যদি 19,000 টাকা বাদ দেওয়া হয় তাহলে বের হবে 51,070 টাকা। তাহলে আমাদের সমাপনী মূলধন বের হলো 51,070 টাকা। এখন আমরা যদি
প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দেই তাহলে বের হবে প্রারম্ভিক মূলধন। তাহলে প্রারম্ভিক দায় আমাদের আছে, প্রারম্ভিক সম্পদ আমাদের আছে ৫১,৩৭০ টাকা, আর প্রারম্ভিক দায় আছে আমাদের ১৫,০০০ টাকা। তাহলে ওই টাকা থেকে যদি আমরা প্রারম্ভিক দায় বাদ দেওয়া হয় তাহলে বের হবে প্রারম্ভিক মূলধন। তাহলে আমাদের বের হলো প্রারম্ভিক মূলধন বের হলো ৩৬,৩৭০ টাকা এবং সমাপনী মূলধন বের হলো ৫১,০৭০ টাকা। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা অবশ্যই বুঝতে পারছো কিভাবে প্রারম্ভিক এবং সমাপনী মূলধন নির্ণয় করা হয়। এবার আমাদের আসা যাক খ নম্বরে আমরা লিখেছিলাম যে কিভাবে লাভ লোকসান বিবরণী তৈরি করা হয়। লাভ লোকসান বিবরণীরও তোমাদের একটি ছক আমি তোমাদেরকে দিয়েছিলাম। তাহলে আমরা আসো কিভাবে আমরা লাভ লোকসান বিবরণীর মাধ্যমে নেট লাভ অথবা নেট ক্ষতি নির্ণয় করতে পারি। তাহলে লাভ লোকসান বিবরণীর মধ্যে যদি আমরা আসবে প্রথমে সমাপনী মূলধন। প্রিয় ছাত্রছাত্রী, আমরা সমাপনী মূলধন ক নম্বরে বের করে নিয়েছি। তাহলে এই টাকাটা আমরা সমাপনী মূলধন হিসেবে ব্যবহার করব এবং অঙ্কের মধ্যে দেওয়া ছিল যে সে নগদ উত্তোলন করেছিল ৫,০০০ টাকা। কত টাকা? ৫,০০০ টাকা। তাহলে আমাদের ডেবিট দিকে আর কোনো এন্ট্রি নাই, আমরা দেখব। তাহলে আমরা দেখব যে ডেবিট দিকে কোন এন্ট্রিগুলো আমাদের আছে। ডেবিট দিকে আছে প্রারম্ভিক মূলধন ৩৬,৩৭০ টাকা এবং বছরের এবং কার্বন প্রতিষ্ঠান হতে ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজনে এবং সে অতিরিক্ত মূলধন এনেছিল ৮,০০০ টাকা। তাহলে আমরা যদি ৫১,০৭০ টাকা আর ৫,০০০ টাকা যোগ করি তাহলে ৫৬,০৭০ টাকা। ৫৬,০৭০ টাকা থেকে ৩৬,৩৭০ এবং ৮,০০০ টাকা বিয়োগ করলে বের হবে ১১,৭০০ টাকা। তাহলে আমাদের ১১,৭০০ টাকা হলো নেট লাভ। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে আমরা কিভাবে নেট লাভ বের করব। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমরা কিভাবে প্রারম্ভিক এবং সমাপনী মূলধন নির্ণয় করব এবং লাভ লোকসান বিবরণীর মাধ্যমে কিভাবে নেট লাভ অথবা নেট ক্ষতি নির্ণয় করব। তারপরে যদি বুঝে না থাকো আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে চেষ্টা করব। প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের বাড়ির কাজ হলো আমরা গ নম্বরে চেয়েছিলাম বৈশ্বিক বিবরণী তৈরি করো। তোমাদের বাড়ির কাজ আজকে এই অঙ্কের গ নম্বর। তোমরা অবশ্যই চেষ্টা করবে সমাধান করতে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ।